ক্লাসে আমরা ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আলোচনা করছি, আর চিত্রগুলো বেশিরভাগ রয়ে গেছে। কেমন? আচ্ছা, আমরা এখান থেকে তাহলে শুরু করি। প্রান্তিক উপযোগ রেখা কেমন হবে? আচ্ছা, এখানে তিনটা কথা বলছে, যখন মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, আবার আরেকটা বলছে মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, আরেকটা বলছে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়। আমরা জানি তিনটা হারে বাড়তে পারে। ধরো একজন শ্রমিক 10 একক করছে, তাহলে দুজনে 20 একক, তিনজনে 30 একক। তাহলে এখানে যদি আমরা মার্জিনাল বা ধরো আমরা একটা লিস্ট থেকে 10 একক উপযোগ পাইলাম, দুটা লিস্ট থেকে 20 একক। তো আমরা যদি প্রান্তিক উপযোগ বাইর করি তাহলে সবগুলা 10-10 হন না? মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা পার্থক্য 10-10। এগুলো যদি সবগুলা সমান হয়, এটা হচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক। আর এইগুলা যদি ক্রমান্বয়ে বাড়ে, ধরো 10-এর পরে 12, তারপরে 13, এরকম করে যদি বাড়তে থাকে, এটাকে বলে যে ক্রমবর্ধমান। আর এগুলো যদি হ্রাস পায়, ধরো প্রথমটা 10, তারপরে 8, তারপরে 6, তারপরে ধরো 4, এরকম হলে ক্রমহ্রাসমান। এখন এটা আমাদেরকে বলতেছে যে প্রান্তিক উপযোগ রেখা কেমন হবে। রেখা আঁকি বুঝাইতে বলছে যখন মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। তা আমরা এটা আঁকার জন্য আমরা প্রথমে কি করব? আচ্ছা, মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ ক্রমশ বৃদ্ধি পায়। কেমন? আচ্ছা, এখন তোমরা ইচ্ছা করলে একটা সূচি আঁকতে পারো। সূচিটা কেমন হবে? ধরো হচ্ছে যে 1 এককে ধরো প্রথম মোট উপযোগ দিলা, এখান দিয়ে লিখলে হচ্ছে যায় মোট উপযোগ, তারপর পাশাপাশি লিখলে হচ্ছে যায় প্রান্তিক উপযোগ। কেমন? এরপর প্রান্তিক উপযোগ আঁকবা, এই মান বাইর করবা। ধরো প্রথমটা হলো 10, ক্রমবর্ধমান বলছে না, তাহলে দ্বিতীয়টা ধরো 12 হবে। দ্রব্যের পরিমাণ লাগবে না? এত দ্রব্যের পরিমাণ প্রথমে গড়ে দিবা, তার মোট উপযোগ দিবা, তারপর প্রান্তিক উপযোগ দিবা। দ্রব্যের পরিমাণ ধরো 1 একক, 2 একক, 3 একক, এরকম করে দিবা আর কি। ধরো প্রথমে 1 একক, তারপর 2 একক, তারপর 3 একক, তারপর 4 একক, এরকম করে দিবা। তার মোট উপযোগ দিলা, প্রথমটা দিলা ধরো 10 একক, দ্বিতীয়টা দিলা হচ্ছে 22 ধরো, তারপর দিলা ধরো 35, তারপর দিলা ধরো কত 50, এরকম করে দিলা আর কি। এরকম করে এবারে আমরা প্রান্তিক উপযোগ বাইর করবো। প্রথমটা 10, তারপরে দ্বিতীয় 22 আর 10-এর পার্থক্য হচ্ছে 12, 35 আর 22-এর পার্থক্য কত 13 নেই, তারপর ধরো 15, এরকম। এরপরে আমরা রেখাটা আঁকবো। ওরা তো ওদের মতো করে দিয়েছে, আমরা কীরকম এরকম তোমাদেরকে মানে অর্থনীতি যে কোনো রেখা আঁকতে বললে প্রথমে ম্যাক্সিমাম রেখা দেখবা যে এটাই লম্ব অক্ষ আর ভূমি অক্ষ নিবা। ভূমি অক্ষে তুমি এই যে উৎপাদন বা এই যে এককের পরিমাণ কোয়ান্টিটিটা দিবা আর কি। তাহলে কিউ বা একক, মোট একক দিলা আর কি। এরপরে আমাদের মোট একক হাইস্ট মান কত? ধরো তুমি কাল্পনিক ফিগার নিলা, এটা তো তোমার বইতে মানে কোনো মান দেয় নাই, তোমাকে তোমার মতো করে করতে বলছে। তো তুমি 5 পর্যন্ত নিলা বা 4 পর্যন্ত নিলা, তো তুমি এটাকে 1-2 করে ভাগ করবে, 1, 2, 3, 4। কেমন? এরপরে হচ্ছে যায় তোমার প্রান্তিক উৎপাদন, এই যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন কত 10, তারপরে 12, তারপরে 13, তারপরে এরকম করে আসছে না মানটা। এরপর হচ্ছে যায় আচ্ছা এটা তো টোটাল ইউটিলিটি। আমাদের যদি টোটাল ইউটিলিটি আঁকতে চাই তাহলে টোটাল ইউটিলিটি হাইস্ট মান কত আমাদের এখানে 50 না? প্রথমটা নিলাম 10, তারপর দুইটা একক মিলে হচ্ছে যায় কত 22, তিনটা একক মিলে টোটাল হচ্ছে 35, চারটা মিলে 50, তাহলে হাইস্ট মান কত 50। তো আমরা চাইলে 5 করে ভাগ করতে পারি, আমরা চাইলে 10 করে ভাগ করতে পারি, আমরা চাইলে 15 করে ভাগ করতে পারি, আমরা চাইলে 25 করেও ভাগ করতে পারি। তো আমি ধরে নিলাম যে 10 করে ভাগ করলাম, তাহলে 10, 20, 30 এরকম করে ভাগ করব। ভাগ করার পরে এরপরে আমরা কি করব? নিচে দিলাম ধরো কোয়ান্টিটি আর উপরে দিলাম। এরপরে একে কত, ধরো এখান দিয়ে 1, 2, 3 এরকম করে ভাগ করলাম। কেমন? আর এখানে 10, 20 করে ভাগ করলাম। এরপর 1 এককে হচ্ছে 10 একক। এই প্রথম লিস্টে আমরা 10 একক ইউটিলিটি পাইলাম, তাহলে 1-এ 10, তারপর 2-এ কত 22, এরকম করে আমরা যোগ করব। যোগ করলে যতগুলো বিন্দু পাবো না, এই সবগুলা বিন্দু যোগ করব। যোগ করলে যে রেখা পাবো এটা হচ্ছে মোট উপযোগ, মানে টোটাল ইউটিলিটি। বুঝছো কি না? ওদের মতো আঁকতে হবে না, তুমি তোমার মতো করে আঁকলে হবে, মানে মূল থিম যেন একই থাকে। কিন্তু ভাইয়া এখানে তো চিত্র দুইটা দিয়েছে, একটা দেশে টোটাল ইউটিলিটি আর একটা দেশে মার্জিনাল ইউটিলিটি, আমরা কি দুইটা চিত্র আঁকবো? আঁকো, সমস্যা তো নাই। প্রথমে আমরা টোটাল ইউটিলিটি আঁকলাম, এরপরে আমরা যাই মার্জিনাল ইউটিলিটি আঁকবো। মার্জিনাল ইউটিলিটির এই যে গড়, প্রথমে আমরা নিচে দিব হচ্ছে কোয়ান্টিটি এককের পরিমাণ, আর উপরে দিব হচ্ছে যে মার্জিনাল ইউটিলিটি হাইস্ট মান কত 15। তাহলে আমরা ভাগ করলাম, ধরো 5 করে ভাগ করলাম, তাহলে 5, 10, 15। এরপরে আমরা কি করব ভাইয়া? তারপরে আমরা ভাইয়া কত কাটি আসে? কাটি কাটি আসে। আচ্ছা আমি আবার বলতেছি, তবু বেশি সমস্যা হলে আবার রেকর্ডটা একবার দেখবাই।
ধরো প্রথমে মার্জিনাল ইউটিলিটির হাইস্ট মান কত 15, তাহলে আমরা ভূমি অক্ষ আর লম্ব অক্ষ নিলাম। ভূমি অক্ষে কত 1 2 করে ভাগ করলাম, 1 বুদ্ধি না 3, কথা মানে কাটে কাটে যায় কেমন? এখন ঠিক আছে? আচ্ছা কথা ক্লিয়ার না হলে আমরা আবার বলিও, সমস্যা নেই। 5 10 15, এখন শুনতেছ ঠিকভাবে? এখন শুনতেছ ঠিকভাবে? হ্যালো হ্যাঁ হ্যাঁ তোমাদের কথা শুনতেছি তো, এখন শুনতেছ? আমার কথা শুনতেছ এখন? তোমরা কথা বুঝতেছো? না বুঝতেছি না। এখন বুঝতেছ? হ্যালো, কথা কাটি কাটি আসতেছে। তোমাদের কথা তো আমি বুঝতেছি। হ্যাঁ এখন বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন, এই যে প্রান্তিক উপযোগ হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 15, তাহলে আমরা ধরো আমাদের মতো করে ভাগ করলাম 5 10 15 করে, মানে 5 প্রতি ঘরের মান 5 নিলাম। তো ভাগ করার পরে প্রথম এককে কত 10, তাহলে একে হচ্ছে 10। দ্বিতীয় এককে কত, দ্বিতীয় এককে হচ্ছে 12, তাহলে দ্বিতীয় এককে হচ্ছে 12। তৃতীয় এককে কত 15, তৃতীয় এককে হচ্ছে 15। এরপর আমরা তিনটা লাইন যোগ করব, যোগ করে যে রেখা পাবো ওটা হচ্ছে যে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। বুঝছো? আমার ওয়াইফাই মনে অনেক ডিস্টার্ব করে। বুঝছি। আচ্ছা যাদের অসুবিধা, আমি ক্লাস শেষে যেখান দিয়ে তোমার সমস্যা হচ্ছে ওখান দিয়ে আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? আপাতত আমরা আগাইতে থাকি, ক্লাস শেষে আমি আবার বলবো যেখান দিয়ে আটকে গেছো ওখান দিয়ে তোমরা আমার আবার বলিও। ধরো এটা না বুঝলে তুমি আমার বলে আবার প্রান্তিক উপযোগ রেখাটা বুঝে দেন। তাহলে দেখো আমরা দুইটা রেখা আঁকলাম, একটা হচ্ছে মোট উপযোগ রেখা, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। ওরা কিন্তু কোনো সূচি করে নাই, মানে এরকম করে কোনো মান দেয় নাই। ওরা ওদের মতো করে একটা এই যে টোটাল ইউটিলিটি 1 2 ধরে নিছে আর কি। তবে আমার মতে সূচি দিয়ে করলে আরও সহজ হইতো, সুন্দর হইতো। আমার কথা বুঝছো কি না? তোমরা একটা কাল্পনিক সূচি ধরবা, এরপরে একটা রেখা আঁকবা, তাহলে আমার মতে ভালো হবে। ভাই কথা শুনি না। এবার শুনতেছেন? মানে ওরা, আমি বলতেছি যে ওরা সূচিটা লেখে নাই। আমার মতে সূচিটা লিখতে সর্বোচ্চ হ্যাঁ তোমার সূচিটা লিখতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, লিখে ফেলবা। আর মান কি ভাইয়া আমার মতো দিতে হবে না? আমার মতো দেওয়া লাগবে না, তুমি তোমার মতো করে দিবা। তবে ক্রমবর্ধমান যেহেতু বলছে, অবশ্যই ফিগারগুলা একটার পর একটা বাড়তে হবে। ধরো 10-এর পরে তোমার 9 দেওয়া যাবে না, 10-এর পরে অবশ্যই 11 বা 12 বা 13 এরকম দিতে হবে। বুঝছো কি না? মানে মূল থিম যাতে এক থাকে। তুমি সূচিও দিবা, তোমরা রেখাও দিবা। কথা বুঝতেছো? একটু বুঝি একটু বুঝি নাই আমি। আরে আজকে মনে হয় নাটকে বেশি সমস্যা দেয়। আচ্ছা শুনতেছ? হ্যাঁ এখন শুনছি। আচ্ছা তাহলে এই সূচিটার এই রেখাটা আঁকতে পারবা কিনা? দুইটা রেখা, একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। হ্যাঁ পারবো তো? তোমরা আবারও বলতেছি, মানে তোমরা একটা সূচি আঁকবা, ও যে হ্যাঁ 1 2 এরকম করে একটা সূচি নিয়ে ওটা অনুযায়ী তোমরা রেখা আঁকবা, তাহলে সহজ হবে বিষয়টা, সহজ হইব, নাম্বারও বেশি পাবা। আচ্ছা এটা কোনটা? এটা হচ্ছে যে প্রান্তিক ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগেরটা। এরপরে আমাদেরকে কি বলতেছে? মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে। আচ্ছা ক্রমহ্রাসমান হারে মানে যখন হয় ওটা পারবা কি না? মানে প্রান্তিক উপযোগ প্রথমে 10 হবে, তারপরে ধরো নিচের 9 দিকে হবে। যত পেতে হয়। হ্যাঁ মানে হচ্ছে প্রথম 10 হবে এমনও দিতে পারো, বা প্রথমটা 100, তারপর এটা ধরো 90, তারপর এটা 80, তারপর এটা 70, এরকম ক্রমান্বয়ে কমতে থাকবে। তুমি যে মানটাই ধরো প্রথমে, ওই পরেরটা থেকে আস্তে 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 কমবে। ধরো মোট উপযোগ প্রথমটা যদি ধরো 10 একক, একে হচ্ছে 10 একক, 2-এ 20 একক দেওয়া যাবে, তাহলে হবে ক্রমহ্রাসমান হারে বাড়বে। 2-এ 20 একক দেওয়া যাবে না, 2-এ দিব ধরো 18। 3-এ কত দিব? 3-এ ধরো 30 একক দেওয়া যাবে না, 3-এ ধরো 24 দিলাম। তাহলে আমাদের প্রান্তিক উপযোগ বা কত আসবে? প্রথমটা 10, তারপরটা 8, তারপরটা কত 6, তাহলে এটা আমাদের ক্রমহ্রাসমান হারে উঠলো। বুঝছো কি না? এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, আর এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, আর এটা হচ্ছে কোয়ান্টিটি। এটা বুঝছো ক্রমহ্রাসমানেরটা? এটা যদি বুঝেন এটা চিত্র আঁকতে পারবা কিনা বলো তো? এখানে টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটি চিত্র আঁকতে পারবা? এটা একটু বলো।
এখান থেকে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের চিত্র পারবো আঁকতে ভাই। পারবা কিনা? আমি একদম চেষ্টা করবো, একই। যদি না পারি এবার হ্যাঁ, আপনারে বলবো। জাস্ট এই যে আপনাদের টোটাল ইউটিলিটি রেখাটা আগের মতোই হবে, তবে দেখো এই রেখাটা একটু এইভাবে হয়েছে, মানে এই দিকে দাবিত হওয়ার, কিন্তু আমরা কম হ্রাসমানে যেটা ওটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে, এদিকে যাবে। দেখো ভালো করে খেয়াল করলে এই টোটাল ইউটিলিটি রেখাটা একটু এদিকে হেলি পড়ে আর কি। আর মার্জিনাল ইউটিলিটি চিত্রটা দেখো, মার্জিনাল ইউটিলিটি চিত্র কী হয়েছে, ডান সাইডে রেখার মতো হয়ে যায় আর কি, বাম থেকে ডানে নিম্নগামী হয়ে যায়, এরকম হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা সত্য দিছে, এই প্রশ্নে 3টা সত্য ছিল। আরেকটা সত্য বলতেছে যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, আচ্ছা আমাদেরকে বলতেছে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, আচ্ছা মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়, এই কথাটা কেউ বুঝছো? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়। মোট উপযোগ সর্বোচ্চ হয় মানে কি, মানে টোটাল ইউটিলিটি এর থেকে আর বাড়বে না, যতটুক বাড়ার বাড়ি গেছে, আর বাড়বে না। আমার কথা বুঝছো কি না? ধরো যেমন যেমন উদাহরণ হিসাবে দিতে চাই, ধরো একটা লিচু আমি খাইলাম, ওটা থেকে আমি 10 একক উপযোগ পাইলাম। 2টা লিচু খাইলাম, 2টা থেকে আমি ধরো 18 একক পাইলাম। 3টা লিচু খাইলাম, 3টা থেকে ধরো আমরা 34 একক পাইলাম। ভালো করে খেয়াল করো, বিষয়টা কিন্তু মুখস্থ না, ভালো করে বুঝতে হইব। তারপর ধরো 4টা লিচু খাইলাম, 4টা থেকে ধরো আমরা কত এখান দিয়ে পেলাম 6, আচ্ছা ধরো 5 একক দিলাম বা 4 একক দিলাম, 38। 4টা খাইলাম, 5টা খাইলাম ধরো 40। তারপর 6টা খাইলাম, 6টা খেলাম ধরো 41। আর আমাদের ইচ্ছা নাই খাওয়ার, 7টা খেলাম তাও 41, আর বাড়তেছে না। তাহলে দেখো তো এখানে মোট উপযোগ সর্বোচ্চ কোন জায়গায়, এই যে 6 আর 7-এ না? আমার কথা বুঝতেছো কিনা তো, কথা কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে 7 আর 8 এককে, সরি 6 আর 7 এককে। আচ্ছা বলো তো এই 7 এককে মার্জিনাল ইউটিলিটি কত হবে? শূন্য না? শূন্য। শূন্য। শূন্য হবে। তাহলে এই কথাটার মিনিং বুঝছো কিনা, মোট উপযোগ যখন হাইস্ট লেভেলে থাকে, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। আচ্ছা এটা কি ভাইয়া আমাদের বাস্তব জীবনে কি মিলে? মিলে। কেমনে মিলে? ধরো তুমি এক গ্লাস, তুমি অনেক পিপাসা, মানে অনেক পিপাসা পাইছে আমার, তো ধরো প্রথম গ্লাস বা প্রথম ধরো কোল্ড ড্রিঙ্কসটা আমি যতটুকু উপযোগ, মানে উপযোগ পাবো, দ্বিতীয়টা থেকে ততটুকু পাবো। তো তোমার অনেক পিপাসা, একদম গরমে অবস্থা খারাপ, প্রথম কোল্ড ড্রিঙ্কসটা অনেক ভালো লাগে না, দ্বিতীয় কোল্ড ড্রিঙ্কসটা আচ্ছা ঠিক আছে যেহেতু বন্ধু, প্রথমটা ধরো তুমি অনেক টাকা দিয়ে কিনে খাইতেও রাজি, দ্বিতীয়টা আচ্ছা না আমি এত টাকা হইলে খামু না, হলে খামু না, তৃতীয়টা বলবা যে ভাই আল্লাহ অবস্থায় দিলেও আর খামু না, আমার আর পিপাসা নাই, ঠিক না? এই বিষয়টা অনেকটা ওইরকম। একটা সময় যায় মোট উপযোগ সর্বোচ্চ যখন হয়ে যায়, মানে আর বাড়তেছে না, তখন প্রান্তিক উপযোগ 0 হয়ে যায়। মানে আমি এক একক বাড়তি ভোগ করছি কিন্তু লাভ নাই, আমি এটা থেকে কোনো উপযোগই পাইলাম না। আমার কথা বুঝছো কি না? যেমন সপ্তম একক যে আমি লিচু ভোগ করলাম, ওটা থেকে আমার কোনো উপযোগই আসে নাই, মানে আমি এক একক বাড়তি ভোগ করলেও আমার আগে উপযোগ 41, এখনও 41, আমার বাড়ে নাই। বুঝছো? তাহলে এই কথাটার মূল কথা হচ্ছে যে এই কথাটা বোঝানোর জন্য আমি এতটুকু বক বক করলাম, মানে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়ে যায়। জিনিসটা বুঝছো তো? হ্যাঁ। জি আচ্ছা ভাইয়া, বলো। এখানে যদি 41-এর পরে 43 হয়, ঋণাত্মক মান হয়, তখন চিত্রটা কিভাবে আঁকবো একটু দেখাই। 41-এর পরে 43 হবে না তো, আর কমার কথা না? ধরেন মাইনাস বুঝছি মাইনাস বুঝছি বুঝছি আপনার চলে কথা, আসলে অনেক অঙ্কের মধ্যে দেয় না। মাইনাস আসবে তো আসবে। ধরো অষ্টম এককে আমাদের 41 না হয়ে 35 হয়ে গেছে, তাহলে এটা আমার মার্জিনাল ইউটিলিটি মাইনাস কত, -6 না? ঋণাত্মক মান চলে আসছে না? তখন তুমি কি করবা, এটাই তো বলতে চাইতেছো নাকি? আচ্ছা চিত্রটা কিভাবে? হ্যাঁ, তখন হ্যাঁ চিত্রটা কি চিত্রটা হবে, কিভাবে? তখন চিত্রটা এরকম হবে, ভালো করে খেয়াল করেন। তখন আমরা কি করব, এই যে লম্ব অক্ষ আর ভূমি অক্ষ যখন নিব, অবশ্যই এই রেখাটা আরেকটু নিচের দিকে নিতে হবে। কেন ভাইয়া? ও মার্জিনাল ইউটিলিটি যে আঁকবো এটা তো ঋণাত্মক মানও আছে, ধরো 0, তারপরে 5, তারপরে 10, সেমভাবে নিচের দিকেও -5 নিব। আমার কথা বুঝছো কি না? এরপর আমরা ওই রেখাটা আঁকবো, ধরো হচ্ছে যাই সপ্তম এককে যায় -5 হয়েছে, সপ্তম এককে যায় কত, এই যে ঋণাত্মক মান পাইছি, তো ধরো যখন 7, মানে সপ্তম এককে তখন আমাদের মান কত, -5,
তাহলে আমরা ধরো হচ্ছে সপ্তম একক এখানে এটার সাথে -5 যোগ করে দিলাম। এরপরে আমাদের সবগুলা যতগুলা বিন্দু পাবো না সবগুলা বিন্দু এরকম যোগ করবো, তারপরে আমাদের হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের যে মার্জিনাল ইউটিলিটির যে চিত্রটা আঁকছি না, এই রেখাটা কিন্তু নিচের দিকে গেছে, তার মানে এটা বোঝার যে মার্জিনাল ইউটিলিটি এক সময় যায় ঋণাত্মক হয়ে যাবে, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এক সময় যায় এটা ঋণাত্মক হয়ে যাবে। বুঝছো কি না? মাইনাস মান আসলে আমরা এইভাবে আনবো। যেমন এইখানে এই চিত্রের বেলা ভালো করে খেয়াল করো, এই চিত্রের বেলায় একটা এককে এই এককগুলাতে যায় এটার মান মাইনাস হয়েছে, এখান দিয়ে যে এককগুলো আছে না, তো বুঝতেছো কিনা তো প্রশ্ন না বুঝলে আবার বলি, এই এককগুলাতে যায় এটা ঋণাত্মক মান হয়ে গেছে। মানে এখানে একটা Q1 বিন্দু আছে না, Q1 বিন্দুর ডান পাশে যতটুকু গেছে সবগুলাই ঋণাত্মক মান। বুঝছো কিনা? আচ্ছা ভাইয়া এখানে তো নাম্বারগুলো দিলে কি কোনো সমস্যা হবে? নাম্বার বলতে তুমি তোমার মতো করে নাম্বারগুলো দিলে আর কি। যেমন ধরো আমি মার্জিনাল ইউটিলিটি তুমি ব্যাখ্যা করতেছো, তো অবশ্যই এমইউ হবে। মানে তুমি কি চাইতেছো সংখ্যা দিতে 5, 10, 15 এরকম সংখ্যা দেওয়ার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ। সংখ্যা দেওয়ার কথা হলে আপনি তাহলে আগে বলবেন দড়ি একটা মান দিবেন, 60 টাকার ওই মানটা দিবেন, তারপরে চিত্রটা আঁকবেন। মানে সংখ্যা দিলে তুমি একটা সংখ্যার উপরে দিলা আর কি, হ্যাঁ ঠিক আছে এত একক দিলাম আমি, এগুলো হচ্ছে যে মোট উপযোগ, এগুলো হচ্ছে প্রান্তিক উপযোগ, তাহলে এই বিষয়টা সুন্দর হবে আর কি। একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে এটা যখন ব্যাখ্যা করছিলাম আমরা আমাদের মতো একটা সূচি আঁকছিলাম, এরপরে ওটাকে রেখা আকারে দেখাইছিলাম, ওটা করবে তাহলে। আর যদি বলো যে না ভাই এত সূচি তুই আঁকতে পারবো না, সময় নেই, তখন তুমি কি করলা, মার্জিনাল ইউটিলিটি বা টোটাল ইউটিলিটি TU1 ধরলা, TU2 ধরলা, এরকম করে ব্যাখ্যা করে দিলা আর কি। মানে এটা হচ্ছে টোটাল ইউটিলিটি প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা, মানে এরকম করে ব্যাখ্যা করলে আর কি তোমার মতো করে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা বলো এই প্রশ্নটা বুঝছো কিনা? এটা এতটুকু ভালো করে কেন বুঝাইলাম, কারণ এটার মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, একটু পরে দেখবা অনেকগুলো প্রশ্ন এটার মধ্যে শেখা হয়ে গেছে, আমাদের আর ওটা টাচ করা লাগবে না। এটা পারবা তাহলে? এই চিত্রটাও দেখো, টোটাল ইউটিলিটি এক সময় যায় সর্বোচ্চ হয়ে যায় এই বিন্দুতে, এখানে যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুতে একদম হাইস্ট হয়েছে মোট উপযোগ, এরপরে জি ভাইয়া। আবার ঋণাত্মক হয়ে যায়, এক সময় যায় এটা নিচের দিকে যাবে গা এই ফিগারটা। আচ্ছা তারপরে আসেন, অর্থনীতির জন্য এত আহামরি পড়ালেখা লাগে না, এইচএসসি ইয়াটা দিছি না, ওটা একটু দেখিও তাহলে দেখবা যে অনেক সহজ লাগবে। এবার বলো এটা আর ব্যাখ্যা করার দরকার আছে কি না? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন উপযোগ বিধি ও চাহিদা বিধি সম্পর্কে আলোচনা করো। প্রথমে লিখবা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে, একটা সূচি লিখবা, এই সূচি থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অবশ্যই একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবা। এরপর তোমরা চাহিদা, আচ্ছা চাহিদা জিনিসটা আমি বুঝাইছিলাম, চাহিদা বিধিটা আমি পড়াইছিলাম। না। চাহিদা বিধি বলতে বোঝাচ্ছে ধরো একটা নির্দিষ্ট দামে একজন ভোক্তা কতটুকু পণ্য ক্রয় করতে রাজি থাকে, ওই জিনিসটাকে বলেছে চাহিদা। যেমন চাহিদা বিধির মূল কথা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। যেমন ধরো তোমার কাছে 100 টাকা আছে, 100 টাকা নিয়ে তুমি বাজারে গেলা, তুমি ধরলা যে তুমি 2 কেজি চাল কিনবা 50 টাকা করে, কিন্তু বাজারে যাই শুনলা যে 1 কেজি চালের দামই 100 টাকা, তখন কি তোমার চাহিদা 2 কেজি থাকবে নাকি 1 কেজিতে চলে আসবে? 1 কেজিতে চলে আসবে না ভাই, আমার কাছে তো আছেই 100 টাকা, তাহলে দাম যেহেতু বাড়ে গেছে 50 থেকে 100 হয়ে গেছে, আমি 1 কেজি চাল নিব। পরের দিন তুমি যাই শুনলা যে চাল এখন 50 টাকা হয়ে গেছে, তখন চাহিদা তোমার 1 কেজি থাকবে না, তুমি বলে না ভাই যেহেতু দাম কমে গেছে আমার 2 কেজি চাল দেন, তখন তোমার চাহিদা হয়ে যাবে 2 কেজি। তাহলে দাম যখন কমে চাহিদা তখন বাড়ে, দাম যখন বাড়ে চাহিদা তখন কমে, এই জিনিসটাকে বলা হচ্ছে চাহিদা বিধি। আর এটাকে যখন আমরা রেখার সাহায্যে আঁকবো তখন এটা এই যে বাম থেকে ডানে নিম্নগামী হবে। আচ্ছা এটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে ব্যাখ্যা করবা ওর। আচ্ছা ভাইয়া এখানে তো চিত্র দেয় নাই, চিত্র দিলে কি ভালো হবে? অনেক ভালো হবে। এখন কথা হচ্ছে কখন দিবা কখন দিবা না, আসছে 1 নাম্বার লেতে এত যুদ্ধ করার টাইম আছে না, খালি কাকে বলে লিখলেই হবে। আসছে 2 নাম্বারের জন্য, তখন তোমার ইচ্ছা, তোমার সময় অনুযায়ী তুমি যতটুকু লিখতে পারো। আসছে 5 থেকে 10 নাম্বারের জন্য, তখন চিত্র দিলে বেশি নাম্বার পাবো আর কি। সাধারণত চিত্র দিলে স্যারের নাম্বার বেশি দেয়। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো?
আচ্ছা জি এই ভাইয়া। জিনিসটা কি আর ব্যাখ্যা করা লাগবে? মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, মোট উপযোগ রেখা বা এই অধ্যায়ের অলরেডি এতক্ষণ যে যুদ্ধ অনেকক্ষণ দিয়ে একটা প্রশ্ন বুঝাইলাম না, এটা নিয়ে এটারে ঘুরে ফেসাই প্রশ্নগুলা করে, অনেকগুলা প্রশ্নই সলভ হয়ে গেছে একটা প্রশ্নের মধ্যে। এটা পারবা কিনা দেখো। এদের চিত্র বলতেছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আমরা একটু আগে মনে আছিলেন মোট উপযোগ রেখা আঁকছিলাম, প্রান্তিক উপযোগ রেখা আঁকছিলাম, ওই চিত্রটা এখানে মারি দিবেন, শেষ, একই প্রশ্ন একই উত্তর। হ্যালো হ্যাঁ শুনতেছি তো। একটু আগে আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ রেখা আঁকছিলাম, ওই প্রশ্নটাই আবার করছে এখানে, বুঝছেন? এটা ওটার চিত্র আলাদা, এটার চিত্র কেন ক্রস আকারে? একই করছে, আপনি জাস্ট ওই যে এলোমেলো হয়ে গেছেন, এইখানে এটা বাদ, এটা চিত্র এটা ধরেন ধরেন করে এটা কি একই উত্তর করছে, এটা চিত্র এটা করবেন, প্রথমে এরকম করবেন, তারপরে এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, তারপরে এরকম করবেন মার্জিনাল ইউটিলিটি, এই যে এরকম হবে, মানে এরকম হবে, বুঝছেন কিনা? আগে যে চিত্রটা ওটাই দিবেন, এরা এদের মতো করে আলাদা করে তুলে দিচ্ছে, সমস্যা নাই, এদের মতো করে দেওয়ার দরকার নেই, আপনি আপনার মতো করে দিবেন। আপনার মতো করে বলতে আমি একটু আগে যেটা বুঝাইলাম ওটা আর কি। না না না, ভালো ভালো প্রশ্ন করছে, মানে কি বলে অর্থনীতিতে গ্রাফ পেপার দেওয়া হয় না, আমরা যতগুলা মান মানে যতগুলা রেখা আঁকবো সবগুলা খাতার মধ্যে আঁকবো, তবুও মানে একটু নিরাপত্তার জন্য স্যারকে শুরুতে জিজ্ঞাসা করবেন, বলে আমাদেরকে কি গ্রাফ পেপার দেওয়া হবে কি না, ঠিক আছে, জিজ্ঞাসা করা ভালো। এখন কথা হচ্ছে যে গ্রাফ পেপারে তো একদম টু দ্য পয়েন্ট হবে, উত্তরটা তো একদম সুন্দর করে হবে, ঠিক না, জ্যামিতিক ইয়াগুলা মানগুলা ঠিক থাকবে। আমরা খাতায় করতে গেলে তো একটু এদিক সেদিক হবে, ওটা কি সাধারণ মেপে দেখবে জ্যামিতির মতো না, এটা করেন জাস্ট একটা অনুমান নির্ভর জিনিসটা হয় আর কি, একদম ফোটা ফোটায় মিলতে হবে এমনটা না, তবে তা না যে একদম হাত দিয়ে করে ফেলবেন, স্কেল টেস্কেল ব্যবহার করলেন না, এরকম হবে না, ঠিক আছে, স্কেল অবশ্যই ব্যবহার করব যাতে করে। আচ্ছা আমার হ্যাঁ বলেন। আমার ওই ঋণাত্মক মানটা ওরা নিচে থেকে কিভাবে আসছে ওটা একটু দেখা দিন। আচ্ছা ধরেন আমরা একটা ওই যে 7 নম্বর 6 আর 7-এ একটু আগে উদাহরণ একটা দিছিলাম মনে আছে, সপ্তম লিসুতে আমাদের মোট উপযোগ 41, হ্যাঁ অষ্টম লিসুতে 41, ধর সরি ষষ্ঠতে 41, সপ্তমে 41, অষ্টমে ধরেন আমার উপযোগটা বাড়ার বদলে আরও কমে গেছে, ধরেন 40-এ চলে আসছে, তাহলে মার্জিনাল ইউটিলিটি আমরা হিসাব করি, মার্জিনাল ইউটিলিটিতে ষষ্ঠতে কত, ষষ্ঠতে ধরেন আগেরটা থেকে এটা বাড়ছে ধরেন 1 একক, মানে +1, তারপরে ধরেন হচ্ছে যে সপ্তমে কত 0, অষ্টমে কত -1, ঠিক আছে, এটা তো বুঝছেন। হ্যাঁ আচ্ছা এবার আমরা কি করব, আমাদের লম্ব এখানে তো লম্ব আর ভূমি অক্ষের খেলা, তাহলে আমরা লম্ব অক্ষ আর ভূমি অক্ষ নিলাম, এরপরে আমাদের এখানে এককগুলা ধরেন এটা হচ্ছে সপ্তম একক, কেমন, আর এটা হচ্ছে ধরেন অষ্টম একক, আমি সবগুলো একক দেখাচ্ছি না, দুইটা একক দেখাচ্ছি। এখন আমাদের তো ঋণাত্মক মানও আছে, তাহলে আমরা নিচের দিকেও যাব। আচ্ছা সপ্তম এককে আপনার মার্জিনাল ইউটিলিটি কত, 0 না, সপ্তম এককে মার্জিনাল ইউটিলিটি কত, 0, তাহলে সপ্তম এককে আমাদের মার্জিনাল ইউটিলিটি 0, তাহলে আমরা এখানে 0 ঘরে ফোঁটা দিলাম। অষ্টম এককে মার্জিনাল ইউটিলিটি কত, -1 না, তাহলে আমরা এটা দিলাম হচ্ছে -1, এটা দিলাম -1, তাহলে এই অষ্টম এককে -1-এ গড় নিলাম। এরকম করে আমাদের যতগুলা বিন্দু পাবো না, এরকম আরও অনেকগুলা বিন্দু পাবো, এই বিন্দু সবগুলা যোগ করব, এই যোগ করলে এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, বুঝছেন? ভাইয়া বলো বলো। হ্যালো হ্যাঁ শুনতেছি, বলো। ভাই, এখানে আমার বইতে অনেকগুলো চিত্র দিছে, আমি আচ্ছা আপনাদের সমস্যা নেই, মেসেঞ্জারে দিছি, দেখেন আচ্ছা দেখবো। অনেকগুলো চিত্র। এখানে তো বলে নাই যে মোট উপযোগ ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান, এখন কোনটা আমি চিত্র তাহলে আঁকবো কোনটা আমরা? আঁকবো? হ্যাঁ, তো কোনটা ইচ্ছা বলে নাই। ইচ্ছা আঁকবা, সাধারণত কম হ্রাসমানটা আঁকলে ভালো। হ্যাঁ কেন কম হ্রাসমানটা আঁকলে ভালো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভাই, আমি একটা ছবি দিচ্ছি, দেখেন দেখবো তো ভাই, আমার সমস্যা নেই, এখানে অনেকগুলো চিত্র দিছে বুঝছি তো, মানে প্রমাণ করে। এখন কথা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটা দিব, আমার মতে কমর আসমানটা দিলে ভালো। কেন কমর আসমান দিলে ভালো বলতেছি, কারণ সাধারণত সব ক্ষেত্রে কমর আসমান উৎপাদন বিধি কাজ করে। যেমন কৃষি খাতে ধরো আমরা একটা জমিকে একজনে যতটুকু, ধরো একজনে 10 একক উৎপাদন করবে, দুইজনে যতটুকুই ভালো করে উৎপাদন করে, এটা কি 20 একক হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে? নাই। কেন?
কারণ জমি তো বাড়তেছে না, আমি যতটুকুই শ্রমিক বাড়াই উৎপাদন কিন্তু ওই হারে বাড়ে না, কম হারে বাড়ে। এই জন্য সবার মানে সব বইতে সাধারণত কম আর হ্রাসমানটাকে বেশি প্রাধান্য দেয় আর কি, এটা দিয়ে করলে ভালো। আচ্ছা তোমার ইয়াগুলো আমি একটু পরে দেখবো, আমি আগে এই পিডিএফটা একটু শেষ করে দিই কেমন, এরপরে যত বই আছে সবগুলো সমস্যা আমাদের দেখাই। আচ্ছা এটা তাহলে ক্লিয়ার, এটা সমস্যা শেষ। আচ্ছা এরপরে আমরা আরেকটু আসি ঘুরে গেড়ে বা একই প্রশ্ন, এটাও পড়ো তো প্রশ্নটা, বলা লাগবে আর হ্যাঁ এটা ওরা কি না। করছে বক্স করে করছে, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ কাকে বলে লিখবা, এরপরে কাল্পনিক একটা সূচি লিখবা, কাল্পনিক একটা ওই যে রেখাটা আঁকে দিবা, ওটা আরো বেশি নাম্বার দিবে, সময় কম লাগবে নাম্বারও বেশি পাইবা। আচ্ছা তারপরে আসুন, ওরা রেখাও দিচ্ছে অবশ্য। আচ্ছা সংখ্যাবাচক উপযোগ বা পর্যায়গত উপযোগের মধ্যে তুলনা করো। আচ্ছা সংখ্যাবাচক হচ্ছে যাই সংখ্যার মাধ্যমে পরিমাপ করে, আর পর্যায়গত হচ্ছে যাই ক্রমান্বয়ের ধাপ, মানে সংখ্যার মাধ্যমে না করে ক্রমান্বয়ে আর কি, পছন্দ অনুযায়ী কম আসা যায়, প্রথমটা দ্বিতীয়টা এরকম, যদি এটা পরীক্ষা আসে নাই। তারপরে আসুন, তারপর বলতেছে কমার আসে, এটা আসবে যে ধরো 100% লিখিত দেওয়া যায় এরকম একটা কোশ্চেন, অলরেডি কয়বার চলে আসছে দেখো তো, দ্বিতীয় অধ্যায় মানে উৎপাদন বিধি এটা আসবে। আর উৎপাদন বিধির মধ্যে সবচাইতে তিনটা তো বিধি আছে, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে সমানুপাতিক, একটা হচ্ছে ক্রমহ্রাসমান। আর ক্রমহ্রাসমানটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে সবচাইতে বেশি মানে অ্যাপ্লাই হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা। এটা পারবা তো নাকি আরো বলতে হবে, এটা আর বলা লাগবে? পারবো। এটা তো অনেকবার আমরা না। পড়াই ফেললাম অলরেডি। আচ্ছা তারপর হচ্ছে কমর সংখ্যাবাচক উপযোগ বা পর্যায়গত উপযোগের মধ্যে তুলনা, এটা অলরেডি আমরা পড়েই ফেলছি, লাগবে না। সমালোচনাবাচক বা কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, এই যে কমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে কতভাবে এটারে অনেকভাবে ঘুরাই ফেসাই তোমারে বলতে পারে, তুমি হয়তো উত্তরটা পারো কিন্তু তুমি ব্যাখ্যাটা জানা, তখন এলোমেলো হয়ে যাবা। এখন তোমরা এই চিত্রগুলো দেখে আবার ভয় পাইও না, আমার কথা বুঝছো কি না, এই চিত্রগুলো দেখে ভয় পাইলে হবে না, এগুলো আমি যেভাবে বলছি ওইভাবে ব্যাখ্যা করবা, ওদের মতো এত দুনিয়ারে ঘুরাই ফেসাই করার দরকার নেই। বিষয়টা কেমন, ধরো তুমি টাং রোড থেকে মহিপাল যাইবা, তো সোজা পথে না যায় ওরা কি করছে, টাং রোড থেকে ধরো লালপোল গেছে, লালপোল থেকে আবার মহিপাল আসছে, এরকম ঘুরাই ফেঁসাই গেছে আর কি। তুমি আমি যত সহজ সরল করে শিখাই দিলাম ওইভাবে দাও, এদের মতো এত প্রতি এককে মার্জিনাল ইউটিলিটি কত ইয়া কত এত কিছু তোমার দরকার নাই, তুমি আমি যেভাবে সহজ সরল করে শিখাই দিলাম এইভাবে দিবা। তারপরে আসেন, আর তো কিছু দেখতেছিও না, কমহ্রাসমান কমহ্রাসমান ভাই এটা সমানুপাতিক দেখতেছি, উপযোগ দিয়েছি, দাঁড়ান এখানে দেখেন কতগুলো সূত্র দিছি। অনেকগুলো সূত্র দিয়ে দিচ্ছে কেমন। আচ্ছা সীমিত আয়ের সাহায্যে মানুষকে সীমাহীন অভাবের সম্মুখীন হতে হয়, ঠিক আছে, এটাকে দুষ্প্রাপ্যতা বলে। প্রত্যেক ভোক্তা বা ক্রেতার উদ্দেশ্য হলো এই সীমিত আয় থেকে সর্বাধিক পরিমাণ উপযোগ লাভ করা। এই উদ্দেশ্যে প্রত্যেক ভোক্তা তার সীমিত আয়কে একাধিক দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে ব্যয় করে যাতে সে সর্বাধিক তৃপ্তি বা উপযোগ লাভ করতে পারে। ভোক্তা তার যুক্তিসিদ্ধ আচরণ দ্বারা ঠিক করে কোন দ্রব্য বেশি পরিমাণে এবং কোন দ্রব্য কম পরিমাণে ক্রয় করলে তার প্রাপ্ত মোট উপযোগ সর্বোচ্চ হয় এবং ভারসাম্য অবস্থায় পৌঁছায়। অধ্যাপক মার্শাল একাধিক দ্রব্য ভোগের ক্ষেত্রে সমপ্রান্তিক উৎপাদন বিধির ভোক্তার ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করে। উপযোগ সর্বোচ্চকরণের লক্ষ্যে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে ব্যয় করে যাতে প্রত্যেক দ্রব্য হতে প্রাপ্ত উপযোগ সমান হয়। ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ এই বিধিকে সমপ্রান্তিক উৎপাদন বিধি বলে। আচ্ছা এটা মূল থিমটা তোমারে বলি, মূল থিমটা হচ্ছে ধরো ধরো আমার মোট আয় হচ্ছে 20,000 টাকা পার মান্থ। এখন আমি ধরো মানে একটা শার্ট বা প্যান্ট কিনতে গেলাম, ওই প্যান্টের দাম ধরো 8,000 টাকা, আমি কি কিনবো? কারণ আমার পুরা পরিবারে কত খরচ আছে, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, বাসা ভাড়া দিতে হবে, ওষুধ খরচ আছে, তারপরে হচ্ছে যাই ইউটিলিটি বিল আছে, কত খরচ আছে না। এখন আমার একটা শার্ট কিনতে হবে আমার জন্য নিজের জন্য বা প্যান্ট কিনতে হবে, ওটাই 8,000 টাকা বা 10,000 টাকা, আমি কি কিনবো? বলো তো কিনবো কিনা? আচ্ছা ভাই এটা কি প্রশ্ন দুষ্প্রাপ্যতা ওইটা? মানে বলো না কিনবো কিনা, নিশ্চয়ই কিনবো না। আবার ধরো সাকিব আল হাসানের মান্থলি ইনকাম হচ্ছে যে ধরো প্রায় 50 লাখ টাকা বা ধরো 20 লাখ টাকা,
ও একটা ফ্যান কিনতে গেছে বা সেম আমার মতো গেছে একটা শার্ট বা ফ্যান কিনতে গেলে, ওই ফ্যানটার দাম ধরো হচ্ছে যে ওই যে আগেরটা ধরো 7 বা 8 হাজার টাকা, ও কি কিনবে কিনা? ও অবশ্যই কিনবে, কারণ ওর তো মানে আয়ের তুলনায় এটা কোনো ব্যাপারে না। এটাকে এই জিনিসটাকে যেমন আমি কেন কিনলাম না, ও কেন কিনলো, কারণ আমার আয় অনুযায়ী আমি ওটাকে ওইভাবে বন্টন করবো। মানে আমার যতটুকু আয় ওই অনুযায়ী আমি সবগুলা, আমার তো অনেকগুলো প্রোডাক্ট কিনতে হবে ঠিক না, অনেকগুলা পণ্য কিনতে হবে। তা আমি কোনটা কিনলে ভালো, কোনটা থেকে আমি সর্বোচ্চ উপযোগ পাবো, কোনটা কতটুকু পরিমাণে কিনবো, এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে ক্রয় বিক্রয় মানে স্টেপটা নেওয়াকে বলেছে যায় সম উপযোগ বিধি, সমপ্রান্তিক উপযোগ বিধি। মানে আমার আয় দ্বারা আমি কোন জিনিসটা কতটুকু পরিমাণ কিনবো এটাকে ব্যালেন্সিং করাকে বলেছে সমপ্রান্তিক উপযোগ বিধি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে কি সূত্রগুলো দিব কিনা, সূত্রগুলো দিব কিনা, লাগবে না, তবে দিলে ভালো, না দিলে এত সমস্যা নাই, ঠিক আছে। অনেক কিছু দিছে সিস্টেমে সূত্র মুটো, তোমরা দিলে ইচ্ছা, না দিলে এত বেশি ঝামেলা হবে না। বলো, এটা আসছে দুইবার না তিনবার। এবার বলো কি প্রশ্ন করতেছিলা? বলতেছি সমাপান্তিক এটা কি? দুষ্প্রাপ্যতার কথা বলতেছিলা নাকি একটা? দুষ্প্রাপ্য সম্পাদন সীমিত সম্পদ দিয়ে অভাব হ্যাঁ, অসীম দুষ্প্রাপ্যতা পূরণ মানে করা হচ্ছে যে ধরো সম্পূর্ণ। মানে তোমার কাছে অনেক মানে তোমার অভাব অনেক, যেমন তোমার একটা বিএমডাব্লিউ গাড়ি কেনার ইচ্ছা, কিন্তু তোমার কাছে যথেষ্ট পরিমাণ তো টাকা নাই, 10,000 টাকা আছে, তো 10,000 টাকা দিয়ে কি বিএমডাব্লিউ গাড়ি পাবা কিনা? তো এটাকে বলে দুষ্প্রাপ্যতা। মানে অভাব অসীম, অভাব হচ্ছে তোমার ধরো 1 কোটি টাকা, কিন্তু তোমার ওই 1 কোটি টাকা অভাব পূরণের জন্য তোমার টাকা আছে মাত্র 10,000 টাকা। তো এই জিনিসটাকে আমরা বলেছে দুষ্প্রাপ্যতা অর্থনীতি। এটা সাধারণত আমাদের জীবনের সাথে মিলে, আমাদের অভাব কখনো শেষ হয় না, কিন্তু এই অভাবটা শেষ হয় না কেন? কারণ সম্পদ যে সীমিত, আমাদের কত কিছু কেনার ইচ্ছা ঠিক না, কিন্তু আমাদেরকে ওই পরিমাণে, যেমন ধরো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরো ক্ষমতা নিল, তো ও তো কালকের মধ্যে আমাদের দেশটাকে অনেক সুন্দর করার ইচ্ছা ঠিক না, কিন্তু ওকে পারবে কালকের মধ্যে দেশটাকে চেঞ্জ করে ফেলতে পারবে না কেন? কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে অ্যাসেট নাই, টাকা নাই আর কি। এই জিনিসটাকে বলে দুষ্প্রাপ্যতা। কারণ আমাদের অনেক ইচ্ছা আছে কালকের মধ্যে আমাদের দেশটাকে পুরা চেঞ্জ করে ফেলবো, কিন্তু ওটা তো সম্ভব না কেন? কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। এই জিনিসটাকে বলেছে দুষ্প্রাপ্যতা। তারপর বলো, আচ্ছা তারপর আমরা আগাই। ভাই এটার একটা সূচি দেন, তাহলে আমরা চিত্রটা আঁকতে পারবো। কোনটা ভাইয়া? এটা চিত্র নাই তো মনে হয়, এই সমাপান্তিকের একটা সমাধান থেকে চিত্র দিছে। আছে তো। আচ্ছা থাকলে একটু ইয়াটা দিও, এখানে তো দিল না ওরা। তোমাদের বইতে যদি অঙ্কটার মধ্যে আছে, পরবর্তী অঙ্কটার অঙ্কটা মধ্যে দিছে, আছে সমপ্রান্তিক সেম উৎপাদন বিধি কি, এর সাহায্যে বক্তা ভারসাম্য ব্যাখ্যা করো। আচ্ছা এখানে চিত্র একটা দিছে, যুক্তিশীল, এগুলো আবার কয়েকটা শর্ত দিছে, দুটি দ্রব্য থাকবো এক্স ওয়াই, দুটি দ্রব্যের মূল্য থাকবো, বিভিন্ন দ্রব্যের দাম সম্পর্কে বক্তায় সচেতন থাকবে, দ্রব্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। আচ্ছা চিত্র কই দিল, আচ্ছা সমপ্রান্তিক উৎপাদন বিধি কেমন। আচ্ছা আমরা তাহলে এটা পুরোটাই পড়ি বলতেছে যে সমপ্রান্তিক উৎপাদন বিধির সাহায্যে বক্তা ভারসাম্য। আচ্ছা দুটি দ্রব্য দিচ্ছে এখানে অর্থনীতিতে, ধরো একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ধরো ওয়াই দ্রব্য, এক্স এবং ওয়াই। আচ্ছা আর এক্স দ্রব্যের দাম হচ্ছে ফি এক্স মানে প্রাইস আর কি, আর ওয়াই দ্রব্যের দাম হচ্ছে ফি ওয়াই। আচ্ছা এক্স ও ওয়াই দ্রব্যের প্রান্তিক উৎপাদন হচ্ছে যায় এমইউ তো মার্জিনাল ইউটিলিটি, তাহলে মার্জিনাল ইউটিলিটি এক্সের, মার্জিনাল ইউটিলিটি ওয়াই এর, কেমন এতটুকু তো বুঝছো? দুটা দ্রব্য এক্স ওয়াই, দুটা দ্রব্যের দাম ফি এক্স ফি ওয়াই, দুটা দ্রব্যের মার্জিনাল ইউটিলিটি এমইউ এক্স এমইউ ওয়াই, এত এই 6টা জিনিসই বুঝছো না? আচ্ছা এরপরে বলতেছে যে প্রান্তিক আচ্ছা হলে অর্থের প্রান্তিক উপযোগ এমইউ, আচ্ছা মানের প্রান্তিক উপযোগ হচ্ছে এমইউ এম, হলে প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভারসাম্য সত্য নিম্নরূপ। আচ্ছা ভারসাম্য সত্যটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। ভারসাম্য সত্য কীভাবে? এক্স দ্রব্যে মার্জিনাল ইউটিলিটি ডিভাইডেড বাই প্রাইস সেম টু সেম ওয়াই দ্রব্য, পারবানি? মানে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য সমান হবে। এরপরে আমাদেরকে বলতেছে উপরের সমীকরণ হতে বলা যায় দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগ বা মূল্যের অনুপাত যখন সমান হয় এবং যা অর্থের প্রান্তিক উপযোগের সমান হয় তখন বক্তার সমপ্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী ভারসাম্য লাভ করে। মানে দুটাই সেম, এটা ভারসাম্য, এটার দাম অনুযায়ী এটা
এটা প্রান্তিক উপযোগ যা, এটারও তা, মানে দুটার লেভেল সেম থাকবে, কারণ আমরা সমান চিহ্ন দিচ্ছি মাঝখানে। তা আমরা এরপরে এগুলাকে ব্যাখ্যা করব। প্রথমে কি করব, লম্ব অক্ষ, ভূমি অক্ষ, তারপর হচ্ছে যাই x1 x2 x3 দিব। দেওয়ার পর আমরা এখানেও লম্ব ভূমি অক্ষে এটা দিব, এরপর লম্ব অক্ষে দিব। লম্ব অক্ষে ধরো এ বি সি বা ওদের মতো কয়েকটা মান দিলাম আর কি। এরপরে আমরা কি করব, এক একটা মান যোগ করব। প্রথমটার সাথে এটা, দ্বিতীয়টার সাথে এটা, তৃতীয়টার সাথে এটা। হুবহু সায়দা বিধি আঁকছো না, সায়দা বিধির রেখা ওই রেখাটা হবে সেম টু সেম। এক্স দব্রের ক্ষেত্রে যা হবে ওয়াই দব্রের ক্ষেত্রেও তা হবে। আর মার্জিনাল ইউটিলিটি তো আমরা জানি বাম থেকে ডানে নিম্ন, হুবহু সায়দা বিধির মতো কাজ করে। বলো এতটুকু পারবা কিনা? এটা অনেকটা একবার একটু অনুশীলন করলে পারি যাবো আশা করি। পারবো। আচ্ছা, তারপরে আমাদেরকে বলতেছে যে এখানে কি আছে। আচ্ছা, এটা তো একই প্রশ্ন। নিরপেক্ষ রেখা কেমন? পর্যায়গত উপযোগ ধারণাকে কেন্দ্র করে বক্তার আচরণ ব্যাখ্যা করার জন্য নিরপেক্ষ রেখা বিশ্লেষণ গড়ে উঠেছে। এখানে আর কি কি দিয়েছে, যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ দ্বারা বক্তার সমপরিমাণে উপযোগ নির্দেশ করে তাকে বলা হচ্ছে নিরপেক্ষ রেখা। ধরো আমরা চিনি কিনলাম 1 কেজি, পাশাপাশি ধরো হচ্ছে লবণ কিনলাম 3 কেজি। আবার ধরো চিনি 1 কেজি বাড়ালাম, তাহলে লবণ 1 কেজি কমাবো। এরকম এইটা আর কি, দুটা দ্রব্য। তোমরা হচ্ছে যে ইয়াটা লিখছে, কি বলে, উৎপাদন সম্ভাবনা রেখা একটা চিত্র আঁকছিলাম, মনে আছে এইচএসসিতে? মানে দুটা দ্রব্য থাকে, একটা বাড়াইছি একটা জি। কমাই, আবার একটা কমাইলে আরেকটা বাড়াই যায়, সেম টু সেম ওরকমই। তবে ওই চিত্রটার সাথে এটা একটু ব্যবধান আছে। ওই চিত্রটা এরকম হয়তো, হ্যাঁ, এটা এরকম হবে। তিনটা রেখাকে এরকম গোলাকৃতি করে দিব, একটু ইউর মতো একটা বা পাইব, ঠিক আছে? যেমন এখানে দুইটা দ্রব্য দিল, একটা এক্স একটা ওয়াই দিল, তোমরা ধান গম দিতে পারো, তারপর হচ্ছে যাই হাঁস মুরগি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে নিরপেক্ষ রেখা। তারপর নিরপেক্ষ রেখা বৈশিষ্ট্য আলোচনা করো, বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নেবেন। নিরপেক্ষ রেখা ডান থেকে ডান, বাম নিম্নগামী, এসে আর কতগুলো বলছে। বৈশিষ্ট্যগুলো পড়ে একটু ইয়া করে নেবেন যাতে করে লিখতে পারেন। নিরপেক্ষ রেখা মূল বিন্দু দিয়ে উত্তল, তারপর হচ্ছে যে আরও কি কি, নিরপেক্ষ রেখা বেশি উপযোগ নির্দেশ করে, এসে লিখছে। নিরপেক্ষ রেখা অনেকগুলা বৈশিষ্ট্য দিছে, তোমরা পড়ে নিও। ভাই এখানে তো অনেকগুলো চিত্র দিছে। অনেকগুলো, সবগুলো বৈশিষ্ট্য চিত্র দিয়ে বুঝাইছে আর কি। তোমার যাও তো যেটা যেটা সহজ লাগে, ধরো এখানে কয়টা দিছে, 7টা নাকি 8টা নাকি আরও বেশি, 9টা দিছে লাগে না 8টা দিছে। তুমি 4-5টা মোটামুটি 8টা সহজ দিছে। সহজ দেখি 4-5টা মোটামুটি মনে রাখতে পারলে হয়েছে। প্রথমে নিরপেক্ষ রেখা কাকে বলে এটা লিখবা, তারপরে এবার 4-5টা অন্তত বৈশিষ্ট্য যাতে মনে থাকে, নিজের মতো করে লিখতে পারো এরকম আর কি। তারপর নিরপেক্ষ রেখা ভারসাম্য ব্যাখ্যা করো। প্রথমটা কিভাবে করছে ভাইয়া? আচ্ছা, প্রথমটা কি বলছে, নিরপেক্ষ রেখার ডান দিকে নিম্নগামী হয়। মানে নিরপেক্ষ রেখাটা আমরা যখন করতেছি না, ধরো এক এক এরকম আসে, তো নিরপেক্ষ রেখা কি করে, বাম থেকে ডানে নিম্নগামী। তুমি তো ধরো এটা হচ্ছে যাই এই বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, খেয়াল করো তো বাম থেকে ডানে নিম্নগামী হয় না? নিম্নগামী হয়, এই জিনিসটাকে ব্যাখ্যা করতেছে। ওরা অনেকগুলো ইয়া দিয়েছে, তুমি জাস্ট এই রেখাটা দিলেও হলো। তুমি এই রেখাটা দিই এ আর বি যদি মধ্যে তুলনা করো, তাও কথাটা সত্য। নিরপেক্ষ রেখা ডান দিকে নিম্নগামী হয়। আমরা এর সাথে বিকে যদি তুলনা করি, নিরপেক্ষ রেখাটা কি এর থেকে বির সাথে যদি তুলনা করি, বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে না, এই জিনিসটাকে বলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের নিরপেক্ষ রেখার ভারসাম্য ব্যাখ্যা করে কেমন, বা সত্যগুলা কি কি, সত্যগুলো একটু পড়ে নেবেন। মানে বক্তার দাম ঠিক থাকবো, দ্রব্যের দাম ঠিক থাকবো, বক্তার আচরণ যুক্তিশীল হবো, তারপরে বক্তার আয় আগের মতো সীমিত থাকবো, এসব অনেকগুলো কথাবার্তা আছে। আচ্ছা, তারপর আর কি কি, এখানে তো নিরপেক্ষ রেখা নিয়ে তো লিখে অনেক বেশি ফাটাই ফেলছে। তারপর ওরা কি বলছে, প্রান্তিক প্রান্তিক বিকল্প হার বা পরিবর্তন হার। আচ্ছা, বলতে কি বুঝো, বলছে নিরপেক্ষ রেখা প্রতিটি বিন্দুতে উপযোগ সমান থাকে, হ্যাঁ। আচ্ছা, তাই উপযোগ যদি কোনো একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করে, তাহলে অন্য দ্রব্যের ভোগ হ্রাস করতে হয়। এই কথাটা তোমরা বুঝছো কিনা বলো তো? আমরা যদি একটা দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে চাই, তাহলে আরেকটা দ্রব্যের ভোগ হ্রাস করতে হবে, এই কথাটা বুঝছো কিনা?
ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি যদি চাল বেশি পরিমাণে কিনতে চাও তাহলে ডালের পরিমাণ কমাইতে হবে। আবার যদি তুমি ডাল বেশি পরিমাণ কিনতে চাও তাহলে চাল কম কিনতে হবে। কারণ তোমার কাছে টাকা তো মানে ফিক্সড আছে, তোমার তো টাকা বাড়তেছে না, আয় বাড়তেছে না, আয় আগের মতোই আছে 100 টাকা। এখন তুমি যদি একটা দ্রব্য বেশি পরিমাণে ক্রয় করতে চাও তাহলে আরেকটা দ্রব্য কম পরিমাণ ক্রয় করতে হবে, কারণ তোমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই সেজন্য। বুঝছো কি না? এটা বুঝছো? আচ্ছা তারপরে আচ্ছা এখন এখানে বলতেছে যে দুটি দ্রব্যে যখন একটি অতিরিক্ত একক ভোগ করার জন্য অন্য একটি যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে অনুপাত, আচ্ছা তার অনুপাতকে দুটি দ্রব্যের প্রান্তিক বদলের হার বলে। আচ্ছা তোমরা একটা এই যে টপিক শিখছিলা কি না, এটার নাম সুযোগ ব্যয় মনে হয়, ওই টপিকটার নাম সুযোগ ব্যয়। টপিকটার নাম মনে আছে তোমাদের? মানে একটা দ্রব্যের একটা সুযোগ নেওয়ার জন্য বা ধরো একটা একক অতিরিক্ত ভোগ করার কারণে যতটুকু তুমি ছেড়ে দিলে আরেকটা দ্রব্য, ওই জিনিসটাকে সুযোগ ব্যয়। আর এটার অনুপাতকে বলতেছে হচ্ছে প্রান্তিক বিকল্প হার। মানে এই দুটা দ্রব্যের মধ্যে যখন আমরা অনুপাত করব, এই যে বলতেছে যে দুটি দ্রব্যের মধ্যে অতিরিক্ত এক একক ভোগ করার জন্য অন্য একটি দ্রব্যে যে পরিমাণ ছেড়ে দিতে হয় তার অনুপাতকে দ্রব্য দুটির প্রান্তিক বদলের হার বলে। আর আমরা যেটাকে ছাড়ে দিই ওটা হচ্ছে সুযোগ ব্যয়। আর এটার অনুপাতকে ছেড়ে দিতে হয়, যে যতটুকু ছেড়ে দিচ্ছে তার অনুপাতকে বলা হচ্ছে প্রান্তিক বদলের হার। বুঝছো? আর এটা সূত্র এমআরএস এর সূত্র হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের সূত্র হচ্ছে যায় এক্স দ্রব্যের পরিবর্তন ওয়াই দ্রব্যের ওয়াই দ্রব্যের পরিবর্তন এক্স দ্রব্যের পরিবর্তন। কেমন? আচ্ছা সূত্র উপরেরটা লিখলে হবে, নিচেরটা লিখলে হবে, আপনার ইচ্ছা। আর বাজেট রেখা কি? বাজেট রেখা হচ্ছে যায় যে রেখা প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সমপরিমাণে ভোক্তার আর্থিক আয় বা ব্যয় নির্দেশ করে, আর তাকে বলেছে বাজেট রেখা। যেমন ধরা হচ্ছে যায় এরা আমার হচ্ছে ইয়া দিয়ে বুঝাইছে, মানে কি ধরা হচ্ছে যায় এ এ ইন্টু বি একটা চিত্র, এই চিত্রটা আমরা কিভাবে পাই? ধরো এই এক্স দ্রব্যের সংমিশ্রণ ওয়াই দ্রব্যের সংমিশ্রণ, এক্স দ্রব্যের সংমিশ্রণ ওয়াই দ্রব্যের সংমিশ্রণ, এক দ্রব্যের সংমিশ্রণ ওয়াই দ্রব্যের সংমিশ্রণ। এরপর আমরা এই সবগুলো বিন্দু যোগ করি, এটাকে আমরা বলি যে বাজেট রেখা। বাজেট রেখা বাড়তেও পারে কমতেও পারে। এই যে বাজেট রেখার আয়ের উপর পরিবর্তনের প্রভাব, আয় যখন বাড়ে বাজেট রেখা বাড়ে, আয় যখন কমে বাজেট রেখা কমে। আর কিছু আছে না? ঘুরে ঘাড়া এইগুলোই, আরগুলো তেমন পরীক্ষা আসেও না। আর আর এই জিনিসটা আচ্ছা আমার কথা বুঝতেছো কিনা, জাস্ট বক্তার উদ্ধৃতটা যদি বুঝাই দিই। ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি বাজারে যাই 1 কেজি চাল 100 টাকা দিয়ে কিনতে রাজি, কিন্তু বাজারে যাই দেখলা যে ওই 1 কেজি চালের দাম হচ্ছে 80 টাকা, তাহলে তুমি 100 টাকা দিতেও রাজি কিন্তু চালের দাম হচ্ছে 80, তাহলে উদ্ধৃত হচ্ছে 20 টাকা। এটা চিত্র ইয়াতে এর মধ্যে অনেক কিছু দিয়ে বুঝাইছে। আমার কথা শুনতেছ? ওদের তো কম জিনিস নাই, অনেক কিছু। আচ্ছা তোমরা এটা পুরোটা ফুডেই ফেলবা, সমস্যা থাকলে আমার দেখাইবা পরের ক্লাসে।